আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের আরজি মুসাবিদা অলরেডি আমরা একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখিয়েছি, কিন্তু যেহেতু আমাদের অনেক পরে অনেকেই জয়েন করেছেন, আর আমরা মোটামুটি যতটুকু ধারণা করতেছি যে আপনাদের পরীক্ষাটা ঈদের পরে অর্থাৎ জুন মাসের 27 অথবা 28, মানে শুক্রবার বা শনিবারে হতে পারে, কনফার্ম কোনো কিছুই না। আর 15 মে থেকে নিবন্ধনটা আপনাদের শুরু হইতে পারে। তো এটা জাস্ট একটা ধারণা। তারপরেও এতটুকু বলা যায় যে ঈদের আগে তো আর আপনাদের পরীক্ষাটা হচ্ছে না, আপনি সময়টা পাচ্ছেন ভালোই। তো আশা করব যাতে আপনার প্রস্তুতিটা ভালো থাকে। যেহেতু আপনি এমসিকিউ পাস করছেন, একবারেই লিখিতটা পাস করেন, এটা আপনার জন্য ভালো হবে। যেইভাবে এমসিকিউ আকারে পড়তেছিলেন সেভাবে পড়তে থাকেন। আর আমাদের দায়িত্ব হচ্ছে ওই আপনার এমসিকিউ আকারে যেটা পড়ছেন সেটাতে কিভাবে লিখিত আকারে নিয়ে যাবেন, এতটুকুই। কারণ হচ্ছে যে আইনের প্রতিটা ডেফিনেশন তো আর এখন আপনাকে পড়ানো সম্ভব না। আপনি যেইটা এমসিকিউর জন্য পড়েছেন জাস্ট সেইটাকেই কিভাবে লিখিত আকারে নিয়ে যাওয়া যায়, এবং কিছু মুসাবিদা এবং প্রবলেমেটিক যে প্রশ্নগুলো আছে সেগুলো কিভাবে দেওয়া যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আজকের আলোচনা অংশ মোটামুটি আমাদের 4টা ভাগে বিভক্ত আছে, যদিও আমরা প্রথমেই আপনাদেরকে একটা আর যে মুসাবিদাটা আমরা শেষের দিকে দেখাবো, আগে কিছু বেসিক জিনিস আলোচনা করে নেই, তাহলে আমাদের ভালো হবে। তো অনেকেই এখনও খাতা কিভাবে লিখবেন এটা নিয়ে টেনশনে আছেন। তো দেখেন, আপনার বার কাউন্সিল আপনাকে যে খাতাটা দিবে টোটাল 20 পাতাতে 40টা পেজ আছে। তো আপনার 1 নম্বর কথা হচ্ছে 40 পাতায় লিখতে হবে এমন কিন্তু কোনো কথা না। প্রশ্ন আপনার কেমন হবে সে অনুযায়ী আপনি লিখবেন। এমন আছে যে আপনার 20 পাতায় সমাপ্ত হয়ে যেতে পারে, আবার 30 পাতাও লাগতে পারে, আবার 50 পাতাও লাগতে পারে। এখন মূল বিষয়টা হচ্ছে আপনার হাতের লেখার স্পিডটা কেমন, এইটা আপনিই ভালো জানেন। আপনার উচিত হচ্ছে এখন থেকে লিখে স্পিডটা বাড়ান। টোটাল 7টা প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনারে করতে হবে, আর ওই 7টার মধ্যে আবার 2টা ভাগ থাকতে পারে, এ বি, এমনকি 3টাও ভাগ থাকতে পারে। তারা কিন্তু বলে নাই যে কয়টা ভাগ দিবে। 7টা মেইন প্রশ্ন থাকবে, ওই একটা প্রশ্নের ভিতরে একাধিক খণ্ড থাকতে পারে, নর্মালি 2 খণ্ড থাকে। তো 3 খণ্ড দিলেও অস্বাভাবিক হওয়ার কিছুই নেই। তার মানে একটা প্রশ্নের জন্য আপনি সর্বোচ্চ সময় পাবেন 35 মিনিট। তো ওই 35 মিনিটের মধ্যে বর্তমান নিয়ম অনুযায়ী 2টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তার মানে 15 + 15, 30 মিনিটের বেশি সময় পাবেন না। আড়াই আড়াই 5 মিনিট তো আপনার প্রশ্নটা পড়তেই যাবে। তাহলে একটা প্রশ্ন, আমরা বলি যে আপনি 10 মিনিটে লেখার অভ্যাস করেন, 5 মিনিট আপনার হাতে থাক। যদি কোথাও কোনো কারণবশত আপনি না দিতে পারেন তখন দেখা যাবে। এটা এমসিকিউর মতো না যে আপনি 70 অ্যান্সার করলেন আপনি 65 পেয়ে পাশ করবেন, এমন না। এখানে আপনার যেইটা 15 মার্কের প্রশ্ন সেখানে সব কিছু ঠিক লিখলেও বিচারক হয়তো 12 দিতে পারে, 10 দিতে পারে, 15তে 15 দিবে এমন কোনো নিয়ম নাই। কারণ এখানে বাক্যের গঠন, হাতের লেখা, নানা প্রকারের কারণে নাম্বারটা কাটা যাবে। তো এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই 7টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। আপনি চাবেন যে 100তে 100 অ্যান্সার করে আসতে, কাটার পরেও যাতে অ্যাটলিস্ট আপনার 60-65 থাকে। 1 নম্বর কথা হচ্ছে, যারা বেসিক জিনিসটা জানেন না, এটা আসলে পড়াশোনার বিষয় না, এটা আমরা আগে থেকেও জানি। যারা এসএসসি, ইন্টার, আপনি ভার্সিটিতে হোক, এলএলবি হোক, 2 বছরের সবই করেছেন, কালো কালি ব্যবহার করবেন সর্বাবস্থায়। প্রয়োজনে আজকে আপনি 12টা কালো কালি কিনে বাসায় নিয়ে আসেন, প্রতিটা থেকে আধা অর্ধেক অর্ধেক লিখে রাখেন। কারণ পরীক্ষার দিন আপনি নতুন কালি ব্যবহার করবেন না, নতুন কলম ব্যবহার করবেন না, পুরাতনগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার লেখার স্পিডটা বাড়বে। তাহলে আমরা শুধু ব্যবহার করব কালো কালি। কোনো প্রকার হাইলাইটার আপনি ব্যবহার করবেন না, ছোটো বাচ্চাদের মতো, মেয়েদের মতো, এগুলো হচ্ছে যে বিচারকরা অপছন্দ করেন। আপনি শুধু কালো কালি ব্যবহার করবেন, এক রকমই কালি থাকবে। অন্য কোনো প্রকার কলম ব্যবহার করা যাবে না, এবং কোনো প্রকার হাইলাইট আপনি ব্যবহার করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে যে বাস্তবে খাতার মধ্যে মার্জিন আপনি দিতে পারবেন না, এটা পরিহার আপনারে করতে হবে। মার্জিন পরিমাণ আপনি ফাঁকা রাখবেন, কিন্তু মার্জিনটা বাস্তবে টানতে পারবেন না। এইভাবে যেভাবে আমরা দিতাম আগে পরীক্ষায়, এসএসসি, ইন্টারে, ওইভাবে আপনি টানতে পারবেন না। তবে মার্জিন পরিমাণ জায়গা আপনি ফাঁকা রাখবেন, কিন্তু বাস্তবে মার্জিনটা সেখানে আপনি টানবেন না। আর যেটা বললাম যে একাধিক কলম, এখন থেকে আপনি যেই কলম দিয়ে পরীক্ষা দিবেন এরকম 2টা বা 3টা কলমের মোটামুটি ধরেন যে আপনার কিছু লিখে কলমটাকে রানিং করে সাইডে রেখে দেন। ওইটা পরীক্ষার দিন ওই 3টা কলম নিয়ে যাবেন, সেগুলো দিয়ে আপনি পরীক্ষা দিবেন। আর যেটা হচ্ছে যে অনেকেরই যে কনফিউশনটা থাকে যে আমরা প্রথম পাতা থেকে শুরু করব কিনা, কারণ প্রথম পাতায় সামান্য একটু জায়গা থাকে আপনার লেখার জন্য, বেশি না, সামান্য একটু জায়গা থাকে। 1 নম্বর কথা হচ্ছে, প্রথম পাতায় যখন আপনি লিখতে যাবেন, আপনি কোন প্রশ্নের অ্যান্সার করতেছেন সেটার উপর নির্ভর করে। যদি মুসাবিদা রিলেটেড কিছু হয় তাহলে প্রথম পাতাতে আপনি অ্যান্সার করবেন না।
তবে অবশ্যই আপনারা প্রথম পাতা থেকে করতে হবে, না হলে আবার তারা মাইন্ড করবে। কারণ হচ্ছে তারা লিখে যে এখানে লিখাই আছে এখান থেকে শুরু করতে হবে, আপনাকে একটা আদেশ দিচ্ছে যে এখান থেকে লেখা শুরু করতে হবে। এখন আপনি যদি একটু নেতাগিরি বেশি করে যদি অপর পেজে যান, তার মানে প্রথমে আপনি আদেশ মানলেন না। আপনি লিখবেন অবশ্যই, প্রয়োজনে এখানে ধরলাম যে আপনি 2 নং প্রশ্নের উত্তর লিখে 2টা লাইন লিখেন, লিখে আপনি অপর পেজে চলে যান, সমস্যা নেই। তবে মুসাবিদা যেহেতু আমরা এক পাতায় লেখার চেষ্টা করি বা প্রথম থেকে সুন্দর করে লেখার চেষ্টা করি, তাই প্রথম পাতায় মুসাবিদা লেখার আপনার দরকার নেই। তাহলে ওই যেখানে লেখা আছে যে এখান থেকে শুরু করতে হবে, আপনাকেও শুরু করতে হবে, প্রয়োজনে আপনি 2 লাইনই হোক ওই প্রথম পাতায় অবশ্যই লিখবেন। আর একটা কথা হচ্ছে, কোনো একটা প্রশ্নের অ্যান্সার করতে করতে ধরেন যে আপনার 50% খাতা পর্যন্ত এসে অ্যান্সারটা শেষ হয়ে গেছে, এখন বাকি 50% আপনি কি ফাঁকা রাখবেন না নতুন কোনো প্রশ্নের অ্যান্সার দিবেন? মূল কথাটা হচ্ছে যে আপনি সেটা ফাঁকা রাখে অপর পেজে চলে যাবেন। অর্থাৎ যেখানে আপনি অলরেডি কোনো একটা প্রশ্নের অ্যান্সার লিখতে লিখতে 50% লিখে ফেলছেন, তো সেক্ষেত্রে বাকি 50%-এ নতুন কোনো প্রশ্নের অ্যান্সার দিবেন না, আপনি পরবর্তী পেজে যাবেন। আর খাতার মধ্যে যে 20 পাতার মধ্যে 40 পেজ আছে, উভয় পেজই আপনারে লিখতে হবে। এমন না যে আপনি শুধু এক পেজে লিখবেন অন্য পেজে লিখবেন না, এমন না, দোনো সাইডে আপনারে লিখতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। আরেকটা যেই কথাটা হচ্ছে সেটা আমরা যেটা বলে দিলাম যে নর্মালি 7টা প্রশ্ন থাকে, তার মধ্যে আপনাকে 7টা কী করতে হবে, অ্যান্সার করতে হবে। প্রতিটার আবার ক এবং খ 2টা ভাগ থাকতে পারে, এমনকি ক খ গ 3টা করেও ভাগ থাকতে পারে। প্রথমে হয়তো আপনারা 2টা শব্দ দিয়ে বলতে পারে যে এই 2টা শব্দ টিকা লিখেন, তারপরে হয়তো বললো যে আপিল কাকে বলে বিস্তারিত ব্যাখ্যা করেন, তারপরের অংশে ছোট্ট করে একটা যে কোনো প্রকার প্রবলেমেটিক জিনিস দিয়ে বললো যে উনি আপিল করতে পারবে কি না, আপনার মতামত কী। তার মানে প্রশ্নের মধ্যে খণ্ডাংশ একটা থাকবে না 2টা থাকবে না 3টা থাকবে, এমন কোনো নীতিমালা তারা দেয় নাই। তারা যেইভাবে খুশি সেইভাবে দিতে পারে, তবে আমরা জাস্ট বিগত বছরগুলোর প্যাটার্নটা দেখতে পারি। তো এই জন্য আপনি নিজে থেকে প্রস্তুত থাকবেন যে প্যাটার্ন আমার একটাও হইতে পারে, 2টাও হইতে পারে, 3টাও হইতে পারে। আর প্রতিটার জন্য আমরা গড়ে সময় পাবো 35। যদি 2টা প্রশ্ন থাকে তাহলে 15-15-30 মিনিট, আর 5 মিনিট তো আপনার প্রশ্নটা পড়তেই যাবে। তো আমরা বলি যে আপনি 10 মিনিটে প্রশ্নটা লেখার জন্য আপনি রেডি থাকেন, যে একটা প্রশ্ন আপনি 10 মিনিটে লিখবেন, যতটুকু হয় ওই 10 মিনিটের মধ্যে যাতে আপনি A to Z কাভার করতে পারেন। বিশেষত মনে রাখবেন, আপনি যাই কিছু লিখেন বা না লিখেন, অ্যাটলিস্ট আইনের ধারা এবং মূল জিনিসটা যদি লিখে আসতে পারেন, আপনি পাশ করবেনই করবেন। এটা মনে রাখবেন যে ওই প্রশ্নটা মূল জিনিসটা কি, কত নাম্বার ধারা থেকে তার সমাধানটা আসে, এতটুকু যদি আপনি সেখানে উল্লেখ করতে পারেন, অবশ্যই আপনি কি করবেন, পাশ করবেন। কারণ দেখেন, এই যে এমসিকিউতে আপনাদের জানা মতো 40,000-এর উপর পরীক্ষা দিয়ে 13,000 সামথিং পাস করেছে, তার মানেটা কি, অন অ্যাভারেজ যত পরীক্ষা হয়েছে যদি 100 জন আপনার এই মধ্যে মাত্র 10 থেকে 15 জন অ্যাডভোকেট হচ্ছে, বাকিরা কিন্তু হচ্ছে না। সাউন্ডটা কমে গেছে। যে সাউন্ডটা কম মনে হচ্ছে, সাউন্ডটা কম আসতেছে। 1 সেকেন্ড। ক্লিয়ার, ক্লিয়ার। এখন কি শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? বললাম যে এখন কি ঠিক আছে, শোনা যাচ্ছে এখন? সাউন্ড ঠিক আছে, ঠিক আছে তো। জি, সাউন্ড ক্লিয়ার আছে, সাউন্ড সমস্যা নেই। আসলে হয় কি, অনেক ক্ষেত্রে দেখবেন যে আসলে যাদের একটু পুরাতন মোবাইল আছে না, যদি কেউ মোবাইল দিয়ে ভিডিও দেখতেছেন, পুরাতন মোবাইলে নর্মালি সাউন্ড একটু কম শোনায়। নর্মালি পুরাতন মোবাইলগুলোতে সাউন্ড একটু কম শোনায়, এর চাইতে বেশি সাউন্ড, মোটামুটি সাউন্ড প্রায় 80% সাউন্ড দেখাচ্ছে, তার মানে ঠিকই আছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল যে বলেন। প্র- প্রশ্ন প্রশ্ন যখন হাতে হাতে পাবো আমরা, তখন কি সবগুলো প্রশ্ন একবার পরে দেখে ফেলবো? দেখে ফেললে এটা কি ভালো হবে পরবর্তীতে? দাঁড়ান, আসতেছি আসতেছি, দাঁড়ান, 1 বাই 1 আসতেছি, সমস্যা নেই। তো আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের খাতা রিলেটেড যে জিনিসগুলো ছিল সেটা। তবে আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি এই কাজটা করবেন, যদি আপনার সম্ভব হয় আপনি একটা পেন্সিলও সাথে নিয়ে যাবেন, কলমের সাথে একটা পেন্সিলও নিয়ে যাবেন। প্রথমে 10 মিনিট প্রয়োজনে আপনার কিচ্ছু লেখার দরকার নেই, আপনি আপনি প্রশ্নপত্রটা দেখেন, দেখে আপনি কোনটা কোনটা অ্যান্সার করবেন ওইটার মধ্যে আপনি পেন্সিল দিয়ে টিক দিয়ে দেন যে আপনি এটা 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 অ্যান্সার করবেন। এমনকি আপনি ওই যে প্রশ্নটা দাগাচ্ছেন ওইটা যদি আপনার সাথে সাথে মনে পড়ে যে এত নাম্বার ধারা থেকে এসেছে, ছোট করে পেন্সিল দিয়ে ওই ধারাটাও লিখে রাখেন। তাহলে সুবিধাটা যেটা হবে, যখন 1-1.5 ঘন্টা লিখার পরে আপনি কিন্তু একটু টেনশনে থাকবেন, তখন ওই প্রশ্নে গেলে হয়তো ভুলেও যেতে পারেন। তো ওই জন্য
প্রথম 10 মিনিট আপনার দায়িত্ব হবে যে আপনি দেখবেন যে কোন 7টা প্রশ্ন আপনি অ্যান্সার করবেন, সেগুলোকে আপনি পৃথক করে নেবেন, পরে আপনার মতো করে আপনি অ্যান্সারটা শুরু করবেন। এই কাজটা সবাই করবেন, কারণ 4 ঘন্টা সময়, আপনার কিন্তু 3 ঘন্টা না, সময় হচ্ছে 4 ঘন্টা। এই জন্য তাড়াহুড়ার কিছুই নেই। বেশি লিখলে নাম্বার পাবেন না। টু দ্য পয়েন্ট, সংশ্লিষ্ট আইনটা উল্লেখ করে যদি মূল জিনিসটা লিখেন, তবেই আপনি পাস করতে পারবেন। তো এর জন্য প্রশ্নপত্রটা পাওয়ার পরে A to Z কি আছে একবার দেখবেন। দেখার পরে আপনার যেটা যেটা আপনি অ্যান্সার করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, পেন্সিল দিয়ে সেখানে একটু দাগিয়ে নেবেন। আর যদি সম্ভব হয় কোন নাম্বার ধারা থেকে আসছে সেটাও ছোট্ট করে একটু লিখে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনি 1 বাই 1 শুরু করবেন, তাহলে আপনি রিল্যাক্সে থাকবেন। এমনকি যদি ধরেন যে 7টার মধ্যে আপনার যদি অ্যাটলিস্ট 5টা প্রশ্ন আপনি কমন পান, 2টা হয়তো পান নাই, আগে ওই 5টা আগে শেষ করবেন। শেষ করার পরে বাকি অংশটা দেখা যাবে আপনার। এখন আসি সেটা হচ্ছে যে আমরা বলছি যে এমসিকিউর মতো করে যেটা আপনি পড়ছেন, এটা কিভাবে আপনি লিখিত আকারে লিখবেন। এক্ষেত্রে লেখার কিছু ভুলভ্রান্তি হইতে পারে, যেহেতু আমাদের বাংলাদেশে আমরা বাংলা ইংরেজি মিক্স করেই পড়ি, আর আমাদের আইনাঙ্গল বলেন সব জায়গায় বাংলা ইংরেজি মিক্সে কিন্তু চলে। তো দেখেন, যেহেতু আপনারা বাংলায় পরীক্ষা দিবেন, এখন আইনের নামটা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি আইনের নামটাকে বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো, সেকশন নাম্বারটা বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো। তো মূল কথাটা হচ্ছে 3টা ফরম্যাট হইতে পারে। একটা হচ্ছে দেখেন যে তামাদি আইন 1908 আমরা বাংলায় লিখলাম, এটা ধারা 6 মোতাবেক, এটা হচ্ছে যে আমাদের পিওর বাংলা, আমরা বাংলায় পরীক্ষা দিচ্ছি, আপনি পিওর ভাবে যদি এখন থেকে আপনি বাংলায় লিখতে চান, তাহলে এইভাবে ধারাগুলো সব বাংলায় লিখে যাবেন। কারণ আমি নিজেও ট্রাই করে দেখেছি, যখন বাংলা ইংরেজি মিক্স হয়, অর্থাৎ যখন আমি কখনো বাংলা কখনো ইংরেজি লিখি, দুটো কিন্তু মিক্স হয়ে যায়, আপনার অজান্তেই ভুলটা হবে। তো এই জন্য আপনি এখনই সিদ্ধান্ত নেন যে আপনি প্রশ্নপত্রের মধ্যে যদি আইনের নামগুলো বাংলায়, ধারাগুলো বাংলায় লিখতে চান, এখন থেকে আপনি সব জায়গায় বাংলা লিখেন। আবার আরেকটা হইতে পারে যে আপনি ইংরেজি লিখতে চান নামটা, তো ইংরেজিতেও আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর সেকশন 6, এইভাবে আপনি ইংরেজিতেও লিখতে পারেন এতটুকু, এটাতেও কোনো আইনগত সমস্যা নেই, এবং যারা পরীক্ষা খাতা কাটেন তারা এটাও অ্যালাউ করেন। আরেকটা হচ্ছে যেটা স্যার, ভাইয়া ভাইয়া একটা বিষয় আছে না, সেটা হচ্ছে যে আমরা যখন ইংলিশে ভাষা বাংলা করে রাখি আর কি। একটু অপেক্ষা করেন। যে কোনো জিনিস হয় কি, আপনারা যেহেতু ধীরে ধীরে অ্যাডভোকেট হচ্ছেন, একটা কথা বলি, যে কোনো জায়গায়, শুধু এখানে বলি না, একটা কন্টেন্ট শেষ হওয়ার পরে প্রশ্ন করবেন। যেমন আমরা যে আপনাদের নামটা বলতেছি, শেষ হোক তারপরে প্রশ্ন করবেন। আর যাদের আশেপাশে সাউন্ড আছে, দয়া করে প্রশ্নটা করার সময় একটু সাউন্ড থেকে বাইরে যাবেন। যে কোনো জায়গায় আপনার বাস্তব জীবনেও আপনার কাছেও যখন মক্কেল আসবে, সর্বপ্রথম সে কি বলতে চায় তার কথাটা শুনবেন, প্রয়োজনে আপনার 10 মিনিট লাগুক। কারণ একজন বিচারক যখন আপনাকে কিছু বলবে, আদালতে কিছু বলবে, আপনার দায়িত্ব হচ্ছে চুপ মারে শোনা। বা একজন মক্কেল যখন আপনাকে কিছু বলবে, আপনার দায়িত্ব হচ্ছে একদম সে কি বলতে চায় শুনেন, তারপরে আপনার কথা বলেন। আর আইনের মধ্যেও আপনি যেখানেই ক্লাস করেন, আইনটা আপনাকে সারা জীবনই পড়তে হবে। যখন আপনি অ্যাডভোকেট হয়ে যাওয়ার মানে এই না যে আপনার শুধু বসে বসে টাকা আসবে, আপনাকে এই আইনগুলো নিয়েই থাকতে হবে, আইনগুলাই পড়তে হবে। যে কোনো একটা কন্টেন্ট যখন পড়বেন, টোটালটা শেষ করার পরে প্রশ্ন করবেন, সবচেয়ে বেস্ট হয়। তাহলে প্রথমে বললাম যে আপনি যদি বাংলায় লিখতে চান, এখন থেকে বাংলায় সম্পূর্ণ নামটাও বাংলায়, ধারা উপধারা বিধি উপবিধি যা আছে সব বাংলায় অভ্যাসটা করে ফেলান, তাহলে আর আপনার আনমনে ভুল হবে না লেখার সময়। আর যদি আপনি মাঝে মধ্যে ইংরেজি লিখতে চান, তাহলে নামটা একদম ইংরেজিতেই লিখবেন, বাংলিশ লিখবেন না। যে লিমিটেশন অ্যাক্ট বাংলায় লিখবেন না, এইভাবে কেউ আবার লিখবেন না যে লিমিটেশন অ্যাক্ট, এইভাবে লিখলে আপনার মার্ক কিন্তু কাটা যাবে, এইভাবে লেখা যাবে না। চাইলে ইংরেজিটা লিখেন লিমিটেশন অ্যাক্ট। আরেকটা হচ্ছে বাংলা, বাংলা তো আপনি লিখতেছেন, কিন্তু আইনের ধারাটা এবং আইনের যে নাম্বারগুলো, এগুলো আপনি ইংরেজিতে লিখতে পারেন। যেমন তামাদি আইন 1908, এই শব্দটা আপনি ইংরেজিতে দিতে পারেন, এর ধারা 6 এটাও আপনি ইংরেজিতে দিতে পারেন। এখন 3টা ফরম্যাটই দেওয়া আছে, আপনার কাছে যেইটা আপনার ইজি মনে হয় আপনি সেইটা অনুসরণ করবেন। জি, এখন কে জানি প্রশ্ন করতেছিলেন, বলেন। স্যার এখানে বাংলা আর ইংলিশ এক হয়ে গেছে না? 3 নম্বর উদাহরণটাতে তামাদি আইন 1908 এর 6 মোতাবেক, ধারা 6 মোতাবেক বাংলা ওইটাই তো ইংরেজি। বললাম যে এটাতে এক না, এটাতে আমি তামাদি আইনটা বাংলায় লিখছি, 1908টা ইংরেজিতে লিখছি, ধারাটা ইংরেজিতে লিখছি। বললাম যে এটাও চলে, তবে আমি আপনাদের যেটা সাজেস্ট করবো, আপনি যেহেতু বাংলায় পরীক্ষা দিচ্ছেন, আপনি প্রথমটা অনুসরণ করেন। আমরা বললাম প্রথম 3টা পদ্ধতি আছে,
আপনারা এখনই সিদ্ধান্ত নেন কোনভাবে লিখবেন, এখন থেকে প্রতিটা যেগুলা লিখতেছেন ওইভাবে লিখেন। মানে আমি তিনটা পদ্ধতিরই কথা বললাম, কিন্তু সবচেয়ে যেটা বেস্ট সেটা হচ্ছে যে সম্পূর্ণ যেহেতু আপনি বাংলায় পরীক্ষা দিচ্ছেন বাংলায় লিখেন, বুঝছেন কিনা? তাইলে মানে জাস্ট জি আমরা জি তিনটাই দিলাম, আপনি যেইটা করতে চান সেটা এখন থেকে প্র্যাকটিসে শুরু করেন, ওইটাই জাস্ট বললাম। জি। ধন্যবাদ স্যার। স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম স্যার। জি। স্যার আমি যদি স্যার প্রথমে একটা স্যার আইনের নামটা পুরোটা লিখে তারপর ব্র্যাকেটে যদি স্যার সংক্ষিপ্ত যে ভার্সনটা এটা যদি স্যার লিখে দিই, তারপরে যদি স্যার পরবর্তীতে যত মানে প্রশ্নের মধ্যে যতবার আসে ততবার যদি স্যার সংক্ষিপ্তটা ইউজ করি স্যার, তাহলে কি কোনো সমস্যা হবে? যেমন এখন স্যার আমার কথা কোড হচ্ছে অফ সি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা দুইটা সংক্ষিপ্ত নাম বলেন দেখি, কোন আইনের সংক্ষিপ্ত নাম আছে বলেন দেখি, আগে বলেন। স্যার যেমন কোড অফ সিভিল প্রসিডিউর, এটাকে আমি সিপিসি দিয়ে ব্র্যাকেটে দেখাই দিলাম প্রথমবার আচ্ছা লেখার সময়, আপনি কি তারপরে আমি আমাদের সবসময় সিপিসি ইউজ আপনি করবো। আপনি কি আমাদের এমসিকিউতে ছিলেন না লিখিততে আসছেন? স্যার আমি লিখিততে আসছি, এমসিকিউতে ছিলাম না। ওই জন্যই তো কথা হচ্ছে কি, এই সিপিসি সিআরপিসি এগুলো আইনের কোনো নাম না। সিপিসি সিআরপিসি এগুলো আইনের কোনো নাম না, কোনো আইনের কোনো ধারায় কোনো উপধারায় লেখা নাই, কথা বুঝছেন কিনা? তাই এই নামে এগুলা রাখা যাবে না, লিখলে আপনার নাম্বার কাটা যাবে, কথা বুঝছেন কিনা? এগুলো আইনের কোনো নামই না, কথা বুঝছেন, সংক্ষিপ্ত নামও না। এই ধারণাটা আমরা আমাদের কোর্সে যারা এমসিকিউ করছে তারা কিন্তু আগে থেকেই জানে। এই যে আমরা সংক্ষেপে সিপিসি বলি সিআরপিসি বলি, বুঝছেন, এগুলো আইনের কোনো সংক্ষিপ্ত নাম না। অতএব এগুলা লেখা যাবে না, আপনাকে টোটাল হয় আপনি ইংরেজিতে লিখেন দ্য কোড অফ সিভিল প্রসিজিওর অথবা দেওয়ানি কার্যবিধি 1908, ওই সালটা সহ আইনের নাম, সালটা সহ আপনাকে লিখতে হবে। কথা কি স্যার ক্লিয়ার? তার মানে যতবার আইনের নাম উল্লেখ করবো ততবার পুরো আইনটা লিখতে হবে মানে? হ্যাঁ, তো আমি মনে করি যে আপনি যখন একটা প্রশ্নের মধ্যে আপনার বারবার আইনটা লেখার দরকার নাই, তো আপনি প্রথমে যদি আইনটা লিখেন তারপরে শুধু আপনার ধারা উপধারা আপনি লিখবেন, কথা বুঝছেন কিনা? একটা একটা প্রশ্নের মধ্যে ধরেন যে আপনার তামাদি আইনে 6 ধারা থেকে প্রশ্ন আসলো, তো আপনি শুধু প্রথমেই তামাদি আইন 1908-এর 6 ধারা মোতাবেক লেখার পরে বাকি ক্ষেত্রে শুধু আপনি ধারা উপধারা দিবেন, কথা বুঝছেন কিনা? সেক্ষেত্রে আর ওই মূল লেখাটা তো আর আপনার লিখতে হবে না যে তামাদি আইন 1908-এর 6-এর উপধারা 1 উপধারা 2 এরকম দেওয়ার দরকার নাই, শুধু একবারই উল্লেখ করবেন প্রথম ক্ষেত্রে, বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। তাহলে এখন থেকে আর কোনো ডাক নামে লেখা যাবে না, সিপিসি সিআরপিসি এইসব লেখা যাবে না, বার কাউন্সিল ওয়ার্ডার এই শব্দটা লেখা যাবে না, লিখলে নাম্বার পাবেন না। লিখতে হবে কি, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার আর বার কাউন্সিল ওয়ার্ডার 1972, টোটাল শব্দটা লিখতে হবে, কথা বুঝছেন? এই ছোটোখাটো ভুলগুলো এখন থেকে আপনারা শুধরানোর চেষ্টা করেন। এখন আসি, যেমন আমরা এখানে আপনাদেরকে একটা জাস্ট এমসিকিউ আকারে আমরা যেটা পড়ছি এইটারে আপনি কিভাবে লিখিত আকারে নিয়ে যাবেন তার একটা নমুনা আমরা দেখাইলাম। যেমন ধরেন যে আপনার আপিল রিলেটেড প্রশ্ন আসলো যে কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে আর কোনটার বিরুদ্ধে চলে না, আপনি কি করেন, দেওয়ানি কার্যবিধি মোতাবেক একটু বর্ণনা করেন। 5 মার্কের আপনার একটা কি দিল, প্রশ্ন দিল। তো আপনি প্রশ্নটা যখন শুরু করবেন কি, দেওয়ানি কার্যবিধি 1908-এর 96 ধারা মোতাবেক, এই শব্দটা আপনার হেডিং হয়ে গেল একটা। তো এই ক্ষেত্রে আপনি দিতে পারেন যে যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, এরকম একটা হেডিং বানাবেন আপনি, যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল চলে। তো আমরা জানি কি 96-1 96-2 দুইটা উপধারায় আপিল চলে, তাহলে 96-1 ধারা মোতাবেক সকল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। আর 96-2 বলতেছে যে একতরফা ডিক্রি বা এক্সপার্টে যে ডিক্রি তার বিরুদ্ধেও আপিল চলবে। আর এই ক্ষেত্রে আমরা আরেকটা হেডিং বানাবো যে যেই সকল ডিক্রির বিরুদ্ধে কি চলে না, আপিল চলে না। তো এই ক্ষেত্রে আমরা 96-3টা দিয়ে দিব কি, সোলে ডিক্রি বা আপোষ ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। তার মানে একটা এমসিকিউ আকারে আমরা যেটা পড়ছি ওইটারে আপনি লিখিত আকারে কিন্তু নিয়ে আসতে পারলেন, এর চাইতে আপনার বেশি কিন্তু কিছু লেখার দরকার নাই। এর যদি আপনি স্পেসিফিক এই জিনিসটা লিখতে আপনার 3 মিনিটের বেশি লাগবে না, কিন্তু আপনি যদি টু দ্য পয়েন্ট লিখতে পারেন, যদি করণিক ভুল কোনো প্রকার ভুল না হয়, আপনি কিন্তু পাশে পাশই পাবেন। আরেকটা যেমন দেখি, যেমন ধরেন যে সাক্ষ্য আইন, আপনারা যদি বলে যে সাক্ষীর যোগ্যতা আপনি বিশ্লেষণ করেন বা সাক্ষ্য আইন মোতাবেক সাক্ষ্য দেওয়ার যোগ্য কারা একটু ব্যাখ্যা করেন, 5 মার্কের আপনার দিয়ে দিল। যদি 10 মার্ক দেয় তাহলে ভিন্ন কথা, তাহলে আপনারে খুঁজে খুঁজে বের করতে হবে আর কোথায় কি আছে। যদি সামান্য টিকা আকারে দিয়ে দিল আপনাকে 4 মার্কের জন্য 3 মার্কের জন্য যে সাক্ষীর যোগ্যতা, আপনি কি করেন, লিখেন বা ব্যাখ্যা করেন। অলরেডি আমরা কিন্তু এমসিকিউর জন্য জানি যে 118, 119, 120 এই তিনটার মধ্যে মোটামুটি আমরা সাক্ষীর যোগ্যতাটা পাই। তো আমরা জাস্ট উদাহরণস্বরূপ এখানে 118টা আপনাদের সামনে তুলে ধরলাম যে সাক্ষ্য আইন 1872 মোতাবেক সাক্ষীর যোগ্যতা, প্রতিটি ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য,
এটা হয়ে গেল কি আমাদের প্রথম জিনিস। তবে যদি আদালত মনে করেন, তাহলে সবাই সাক্ষ্য দিতে পারে, তবে আদালত যদি মনে করে, এখন কি মনে করে আমরা কিন্তু চারটা অবস্থা জানি। যদি বয়সের স্বল্পতার কারণে মানে অতি অল্প বয়স্ক হয়, অথবা অতি বয়স্ক হয়, অথবা শারীরিক অথবা মানসিক অথবা অন্য কোনো কারণে সে যদি প্রশ্ন বুঝতে না পারে অথবা রেশনাল অ্যান্সার দিতে না পারে, তাহলে সে সাক্ষ্যদানে অযোগ্য হবে। তো এই জিনিসটা আপনি চাইলে নাম্বারিং আকারে করে দিতে পারেন, অথবা আপনি স্টার আকারে দিতে পারেন, অথবা এইভাবে আপনি এরো করে দিতে পারেন। তার মানে আপনি যেহেতু আপনার একটু পাতাটা আপনি বেশি খরচ করবেন, তাই এক লাইনে না লিখে 1 বাই 1 দিবেন, যে অতি অল্প বয়সের কারণে বা বয়স বেশি হওয়ার কারণে, শারীরিক অথবা মানসিক রোগ অথবা অন্য কোনো অক্ষমতার কারণে যদি কেউ প্রশ্ন বুঝতে না পারে অথবা যৌক্তিক উত্তর দিতে না পারে, তাহলে সে সাক্ষ্যদানে অযোগ্য হবে। তো এইটার মধ্যে একটা আইনের মধ্যে কিন্তু ব্যাখ্যা আছে, ওইটাও আপনাদের জানা আছে, যে পাগল ব্যক্তি হওয়ার কারণেই সে অযোগ্য হবে না। যখন সে পাগল অবস্থায় থাকবে না, প্রশ্ন বুঝতে পারবে, তখন কিন্তু সে যোগ্য সাক্ষী। ওই ব্যাখ্যাটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আপনাকে লিখে দিতে হবে ধারাটা, যে 118 ধারার ব্যাখ্যা মোতাবেক লুনেটিক ব্যক্তিও যোগ্য সাক্ষী হইতে পারে যখন সে প্রশ্ন বুঝতে পারে এবং রেশনাল অ্যান্সার দিতে পারে। তো এটা হয়ে গেল 118। এরপরে আপনি 119টা নিয়ে আসবেন, যে 119 মোতাবেক কি হচ্ছে, যে বোবা ব্যক্তি যে কথা বলতে পারে না সেও সাক্ষ্যদানে যোগ্য হবে। তারপরে ঘটনাটা আপনাদের জানাই আছে, সেটা ইশারায় অথবা অন্য কোনোভাবে নিয়ে লিখিত আকারে রাখা হবে। তারপরে সেটা কি একটা যদিও লিখিত হয়, এটাকে মৌখিক সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হবে। আর দিয়ে দিবেন 120, যে দেওয়ানি মামলায় পক্ষদ্বয় যোগ্য সাক্ষী, আর স্বামী স্ত্রী দেওয়ানি মামলায় সর্ব অবস্থায় যোগ্য সাক্ষী, তবে ফৌজদারি মামলায় শুধু একে অপরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী হয়। জাস্ট এই 3টা ধারা উল্লেখ করে আপনি 5 মার্ক কিন্তু লিখে দিতে পারেন। তার মানে ওই জন্য আমরা বলতেছি যে আপনি এমসিকিউর মতো করে পড়াশোনাটা কন্টিনিউ রাখেন, আর নিজের মতো করে কিভাবে লিখতে হয় সেটা একটু আপনি এখান থেকে প্র্যাকটিস করেন, এইভাবে হাইলাইট করে। এরপরে জাস্ট আমরা একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। যদি কি করে একটা মোটামুটি 3 মার্ক বা 4 মার্কের জন্য আমরা দেখতেছি যে একটা প্রবলেমেটিক জিনিস দিয়ে বলতেছে যে আপনার বক্তব্য চাচ্ছে। একটা এখানে আমরা দিলাম যে খয়ের বাসায় গেল, খয়ের দামি একটা ঘড়ি ছিল, এমন জায়গায় রাখলো যাতে খুঁজে না পায়। কী করলো, খয়ের বাসায় গেল, যাওয়ার পর খয়ের একটা দামি ঘড়ি ছিল, এখন সে ঘড়িটা কি করলো, ওই খয়ের বাসায় এমন জায়গায় রাখলো যেটা সাধারণভাবে সে খুঁজে পাবে না। পরবর্তীতে সে কি করবে, সেটা সেখান থেকে নিয়ে আসবে, এই উদ্দেশ্যে সে কি করলো, এমন এক জায়গায় রাখলো যেখানে তার ঘরের মধ্যেই স্বাভাবিকভাবে খুঁজে পাবে না। এখন আপনি কি মনে করেন এখানে চুরির উপাদান বিদ্যমান, ককে শাস্তি দেওয়া যেতে পারে? এখন আপনি নিজে চিন্তা করে এটার অ্যান্সার করতে হবে যে চুরি সংগঠিত হইল কিনা। এখন এইটার জন্য নর্মালি এরকম যদি প্রবলেমেটিক জিনিস হয়, আপনি 4টা জিনিস মনে রাখবেন। 1 নম্বর কথা হচ্ছে, যদি 5 মার্কের জন্য আপনার এটা দেওয়া থাকে, তাইলে অবশ্যই আপনি কি করবেন, যদি 5 মার্কের দেওয়া থাকে 4টা জিনিস বর্ণনা করবেন। একটা হচ্ছে মূল ঘটনাটা কি সংক্ষেপে বর্ণনা করবেন, মানে যেটা প্রশ্ন ছিল ওইটারই আপনি লেখা শুরু করবেন, যে ঘটনাটা কি, খয়ের বাসায় গেল, অর্থাৎ এই পর্যন্ত। এরপরে 2 নম্বরে আপনার চলে আসবে যে বিচার্য বিষয়টা কি, বিচার্য বিষয় কি, এখানে চুরির উপাদান বিদ্যমান কিনা, আর ককে শাস্তি দেওয়া যাবে কিনা। তো এটা হচ্ছে আমাদের ইস্যু গঠনের মতো, যে বিচার্য বিষয়টা কি, যে চুরির উপাদান বিদ্যমান আছে কিনা আর ককে শাস্তি দেওয়া যাবে কিনা। এখন এরপরে চলে যাবেন আপনি আইনি ব্যাখ্যা। আইনি ব্যাখ্যা আপনাকে তখন আপনার মতো করে আপনি যদি বুঝতে পারেন যে কোন আইনের কোন ধারা থেকে প্রশ্নটা হয়েছে, তখন আপনি আইনি ব্যাখ্যাটা দিবেন। আর সর্বশেষ দিবেন আপনার সিদ্ধান্ত। যেহেতু আপনি একটা ইস্যু গঠন করছেন, আপনারা আপনার মতো করে সিদ্ধান্ত দিতে হবে যে চুরির উপাদান বিদ্যমান আছে কি নাই, শাস্তি দেওয়া যাবে কি যাবে না। তাহলে এই ক্ষেত্রে এরকম যদি প্রশ্ন থাকে, আর 5 মার্কের জন্য যদি হয়, আর যদি 3 মার্কের জন্য যদি দেয়, তাহলে আপনি ঘটনাটা বাদ দিবেন, এতটুকু লেখার দরকার নাই, সরাসরি লিখে দেবেন যে বিচার্য বিষয় চুরির উপাদান আছে কিনা, ককে শাস্তি দেওয়া যাবে কিনা, তারপরে চলে যাবেন কি আইনি ব্যাখ্যা, তারপরে আপনার সিদ্ধান্ত। আর মার্ক যদি 5 হয়, অবশ্যই ঘটনাটাও লিখবেন, তাহলে 1 পাতা মোটামুটি আপনার কিন্তু হবে। তাহলে দেখেন আমরা বিচার্য বিষয় কি, চুরি করছে কিনা এবং তাকে শাস্তি দেওয়া যাবে কি। তো আমরা এখানে যদি দেখি, সর্বপ্রথম এইটা আমাদের অবশ্যই বুঝতে পারছেন যেহেতু চুরির ঘটনা, তার মানে অবশ্যই আমাদের পেনাল কোডে চুরির অংশ থেকে আসছে। এমসিকিউর জন্য আপনি জানেন যে 5টা হচ্ছে চুরির উপাদান। একটা হচ্ছে কি, একটা মুভেবল প্রপার্টি হবে, সেটা কারো দখলে থাকবে।
তার অনুমতি ছাড়া অসাধু উদ্দেশ্যে আমরা কি করব, দখলটা স্থানান্তর করব। এই 5টা উপাদান থাকলে আমরা বলি যে চুরি হয়েছে। আর 5টা সেখানে ব্যাখ্যা দেওয়া আছে এবং মোটামুটি অনেকগুলা উদাহরণ দেওয়া আছে। আপনি যদি চুরির সেকশনটা পড়েন, আপনার বইয়ে যদি ব্যাড অ্যাক্ট যদি থাকে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এখন আজকের আলোচনা একটা ছোট্ট কথা আপনাদের বলে নেই। অনেকেই চিন্তা করেন হয়তো শুধু ধারাটাই আইন, ব্যাখ্যাটা বা যে উদাহরণ দেওয়া আছে এগুলো আইন না। জিনিসটা কিন্তু এমন না। আপনার আইনের মধ্যে যেই যে শব্দ আছে, চাই সেটা ধারার অংশে হোক, সেটা ব্যাখ্যা হোক, সেটা উদাহরণ হোক, প্রতিটাই আইন, প্রতিটাই মর্যাদা সমান, প্রতিটাই কিন্তু আপনাদের দেওয়া হয়েছে কিছু বোঝানোর জন্য। এই যে 5টা উপাদান দেওয়ার পরেও যারা আইনটা তৈরি করছে তারা জানে যে এমন কিছু জিনিসও চুরির অন্তর্ভুক্ত হবে যেখানে 5টা উপাদান থাকবে না, কোনো একটা মিসিং থাকবে, কিন্তু তারপরেও সেটা চুরি হবে। তাইলে 5টা উপাদান, আমরা জেনারেল ভাষায় বলতেছি যে 5টা উপাদান থাকলে চুরি হবে, না এলে হবে না। কিন্তু যখন আপনি ব্যাখ্যাগুলো পড়বেন সেখানে আপনারা বলে যে কিছু কিছু ক্ষেত্রে 5টা উপাদানের দরকার নাই, তারপরেও চুরি হবে। তো এই জন্য ব্যাখ্যাগুলো, এই যে প্রশ্নটা, এটা কিন্তু ওই যে ব্যাখ্যা থেকে আপনার নেওয়া প্রশ্নটা। এই ব্যাখ্যাগুলো যদি ভালো করে পড়েন সেখানে এই ব্যাখ্যাটা দেওয়া আছে। আর যেই প্রবলেমেটিক প্রশ্নগুলো আপনারা করবে, জি বলেন। হ্যাঁ ভাইয়া, হচ্ছে কি আমাদের একজন টিচার আছে, উনি বলছে কি যে বিচার্য বিষয় না লিখে জিজ্ঞাসু প্রশ্ন লিখবেন বা জিজ্ঞাসু উত্তর লিখবেন। এই জিনিসটা যদি একটু বলতেন। না, নর্মালি হয়েছে কি, দেখেন এখন বাজারে তো যত প্রকার লেখক আছে তারা তাদের মতো করে। আইনের ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো জিনিস নাই। কারণ হচ্ছে দেখেন, একটা জিনিস নিয়ে আপনি বাদী পক্ষে আইনজীবী হন আর একই জিনিস নিয়ে আমি বিবাদী পক্ষে আইনজীবী হই, তার মানে ভেরিয়েশনটা থাকবেই। কথা বুঝছেন কিনা? এখন আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়, কারণ বার কাউন্সিল তো এমসিকিউরও সমাধান দেয় না, লিখিতরও সমাধান দেয় না, কোনো গাইড বইও বাইর করে না, বুঝছেন কিনা? এখন আপনি যেহেতু একজন অ্যাডভোকেট হচ্ছেন, আপনার শিক্ষকের মন মানসিকতা শিক্ষার মতোই। সে কিন্তু অ্যাডভোকেট হওয়ার মন মানসিকতা তার নাই। অ্যাডভোকেট জিনিসটা কি সেটা সে বুঝে নাই, কারণ তার গণ্ডিটা হচ্ছে কিসের মধ্যে, সেই শিক্ষার মধ্যেই, ক্লাসরুমে। কারণ আপনি অ্যাডভোকেট হবেন, আপনি 10 জনের সাথে আপনাকে মিশতে হবে এবং আদালতে আপনাকে যাইতে হবে। এখন আপনি আদালতে যাবেন, আদালতে গঠিত হবে বিচার্য বিষয়, তো জিজ্ঞাসু বিষয় কোথা থেকে আসবে? আপনি এটাকে মাথায় নেন। আপনি তো অলরেডি 1/3 অ্যাডভোকেট, তাই না? তো আপনার চিন্তা তো হবে অ্যাডভোকেটের মতো, আপনার চিন্তা কেন শিক্ষকের মতো হবে? আপনি সেটা বলেন আগে আমাকে। উত্তরটাকে বুঝতে পারছেন কিনা আগে সেটা বলেন। জি ভাইয়া, জি। তো ওইটা হচ্ছে কথা, যে সব জায়গায় সবকিছু বলতে হয় না। মানে যে যে জায়গায় থাকে তার মন মানসিকতা ওইরকম। শিক্ষকে প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু আপনি তো পরীক্ষা দিচ্ছেন অ্যাডভোকেট হওয়ার জন্য। আপনার ওই জায়গায় ইস্যু গঠন হবে, ওই জায়গায় চার্জ গঠন হবে, তো আপনার অ্যান্সারটাও তো ওইটা থাকতে হবে, তাই না? যারা প্রশ্নগুলো কাটবেন এরা তো সবাই বিচারক, এরা তো জিজ্ঞাসু প্রশ্ন দেখলেই বলবে যে এর পড়াশোনার গভীরতা কতটুকু, তাই না? ওইটা হচ্ছে মূল জিনিস, যে আপনি কি চাচ্ছেন, কোথায় যাচ্ছেন। যেমন আপনারা ধরেন যে বৈশাখে এক শাড়ি পরেন, তাই না? বিয়ে বাড়িতে একরকম পরেন, বাসায় একরকম পরেন, অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থাটা নিতে হবে। তো সেম একই কাণ্ড, যখন আপনি ক্লাসরুমে কাউরে পড়াচ্ছেন তখন এক প্রকারের আপনি পড়েন, কিন্তু যখন আপনি একদম আদালতের কাজ করতেছেন, আদালতের মতোই আপনাকে করতে হবে। আর আমরা আবারও বলছি, যদি 3 মার্কের প্রশ্ন দেয় তাহলে শুধু বিচার্য বিষয়, আইনি ব্যাখ্যা, সিদ্ধান্ত। আর যদি 5 মার্কের জন্য দেয় তাহলে ঘটনাটা আপনি কপি পেস্ট করে দিবেন। যেটা আপনার লেখা আছে সেটা আপনি কি করবেন, কপি পেস্ট করে দিবেন, তাহলে আপনার জন্য 5-এ 5। আর 3 মার্কের হইলে বিচার্য বিষয়, আইনি ব্যাখ্যা এবং সিদ্ধান্ত। এখন আসেন এই উদাহরণ যেটা আমরা বললাম, এইটার ক্ষেত্রে আপনি কি করবেন। নর্মালি দেখেন, আপনি এক্ষেত্রে কিন্তু সে ওই জিনিসটা তারই ঘরে রাখছে, সে কিন্তু জিনিসটা কি করে নাই, নিজে নিয়ে আসে নাই। তো এই ক্ষেত্রে যদি উপাদান 5টা তো বিদ্যমান হয় নাই, তাহলে আমরা কি বলবো চুরি হয়েছে? এখন আপনি লিখবেন কিভাবে, মূল কথাটা হচ্ছে লিখবেন কিভাবে। তাহলে দেখেন, আমরা যদি লিখি যে আইনি ব্যাখ্যা, দণ্ডবিধি 1860-এর 378 ধারা মোতাবেক চুরির উপাদান 5টি, বা আমরা জানি বা আমরা বুঝতে পারি, যেইভাবে আপনি লিখেন ওই 5টা উপাদান আপনি আগে স্পেসিফাই করে দিবেন যে কি কি কারণে চুরিটা হচ্ছে। অথবা আপনি যদি ডেফিনেশন আকারে লিখতে চান সেটাও লিখতে পারেন। যেমন কোনো ব্যক্তির দখলে থাকা কোনো মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি কেউ যদি তার অনুমতি ছাড়া অসাধু উদ্দেশ্যে তার দখলটা স্থানান্তর করা মাত্রই চুরি সংগঠিত হয়ে গেছে বলে 378 মোতাবেক আমরা বুঝি। আলোচ্য বা উল্লেখিত প্রশ্নটিতে বাস্তবে যদিও দখলটা স্থানান্তর হয় নাই, তারই ঘরে আছে, কিন্তু যেহেতু হাইলি ইমপ্রবাবল মানে অসম্ভব জায়গায় রাখা হয়েছে যেখানে স্বাভাবিকভাবে জিনিসটা বা ঘড়িটা খুঁজে পাওয়া যাবে না,
এই যে স্বাভাবিকভাবে জিনিসটা খুঁজে পাওয়া যাবে না, এটা তো আমাদের আইনের মধ্যে নাই, মানে ধারার মধ্যে লেখা নাই, আছে কোথায়? উদাহরণের মধ্যে। এখন আপনি যদি উদাহরণটা যদি কোনোদিন না পড়েন, তাহলে আপনি একরকমভাবে অ্যান্সার দিবেন যে হ্যাঁ তারপরে চুরি সংগঠিত হয়েছে, মানে স্পেসিফিকভাবে কত নাম্বার উদাহরণে দেওয়া আছে এটা উল্লেখ করার দরকার নাই। যে যেহেতু এটা স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া সম্ভব না, তারপরও আইনগতভাবে ধরে নিতে হবে যে সে কি করছে, জিনিসটার স্থানান্তর করছে, অতএব সংগঠিত হয়েছে চুরি। কিন্তু আপনি যেহেতু আমাদের এই ক্লাসটা করতেছেন, আপনি জানেন যে স্পেসিফিক এরকম একটা ব্যাখ্যাই দেওয়া, উদাহরণ দেওয়া আছে। তো চাইলে আপনি সেই যে 378 ধারার উদাহরণ নাম্বার এসটাও আপনি উল্লেখ করে দিতে পারেন, একদম সরাসরি উদাহরণটা। আর এরকম এটাই যে আসবে এমন না, অন্য কোনো উদাহরণ আসতে পারে, আপনার উদাহরণ কত নাম্বারে আছে মনে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, নিজের মতো করে আপনি ধরে নেবেন যে সংগঠিত হয়েছে কি হয় নাই। আর যদি উদাহরণটা মনে থাকে তাইলে আমরা এখানে যেমন দিছি যে 378 ধারা মোতাবেক যেহেতু এমন জায়গায় রাখা হয়েছে যেটা স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া অসম্ভব, তাই চুরি সংগঠিত হয়েছে। এখন আসি সিদ্ধান্তে। তো যেহেতু চুরি সংগঠিত হয়েছে তাই ককে চুরির দায়ে শাস্তি দেওয়া যেতে পারে। আর যদি ওই প্রশ্নের মধ্যে যদি লেখা থাকে যে কি শাস্তি হবে, নর্মালি শাস্তি জিজ্ঞেস করে না। এখন এই ক্ষেত্রে আপনারা এখন একটু বলেন যে আমরা জানি কি ঘর থেকে চুরি শাস্তি একরকম, সাধারণ শাস্তি একরকম, এটা ছাড়া তাহলে এই ক্ষেত্রে তাকে আপনি কোনটা শাস্তি দিবেন? সে কোথা থেকে চুরি করছে? ঘর থেকে চুরি। হুম, সবাই কি একমত? মানে কি সে যেহেতু ঘর থেকে চুরি করছে অবশ্যই তার চুরি শাস্তিটা বেশি হবে, তাই তো? জি যে ওই জন্য আমাদের ওই 380-তে চলে যাইতে হবে, 379-তে হবে না। 379 হচ্ছে অন্য যে সাধারণ চুরি, যেহেতু সে ঘর থেকে চুরিটা করছে, অতএব 380-র অধীনে প্রায় তার 7 বছর পর্যন্ত জেল এবং অবশ্যই সাথে অর্থদণ্ড জরিমানা হইতে পারে। এখন আপনার দায়িত্ব। সাধারণ চুরিগুলো কিরকম? কিন্তু 79 যেটা কিছুই না, আপনি আছে ওটা বাজারে যাচ্ছেন, আপনার মানি ব্যাগটা আমি নিয়ে চুরি করে চলে গেলাম, আপনি বাজারে যাচ্ছেন, আপনার ঘড়িটা নিয়ে চুরি করে চলে গেলাম। কথা বুঝছেন কিনা? একদম সাধারণ ব্যাপার। কথা বুঝছেন কিনা? জি জি মানে আইনে জি, বলতেছে যে ধন্যবাদ। যেখানে মানুষ বসবাস করে, যেখানে কোনো প্রকার তিনটা শব্দ আছে সেখানে, যেমন ধরেন যে আপনার যেখানে মানুষ বসবাস করে ডুয়েলিং হাউস বলা আছে, ভেসেল বলা আছে, সাধারণভাবে আপনি বুঝবেন যে বসত বাড়ি থেকে, তাহলে আপনার জন্য ইজি হবে। তাহলে আশা করি আপনারা যদি এরকম ব্যাখ্যামূলক প্রশ্ন আসে আপনারা এই 4টা উপাদান অবশ্যই অবশ্যই দিবেন। আর যদি দেখেন যে সময় কম আছে, কথাটা বুঝেন, যদি দেখেন আপনার হাতে সময় কম তাহলে ঘটনাটা লিখবেন না, ঘটনা লিখে সময় নষ্ট করবেন না। আর দেখবেন যে মার্ক কত, যদি 3 মার্কের থাকে সরাসরি আলোচ্য বিষয়, আর যদি 5 মার্ক থাকে তাহলে ঘটনাটা লিখবেন। আর লিখে যদি আপনার অবশ্যই অবশ্যই যে কোন আইনে আছে ধারাটা উল্লেখ করবেন। উপধারা যদি আপনার মনে না থাকে লেখার দরকার নাই, ব্যাখ্যা যদি মনে না থাকে লেখার দরকার নেই, জাস্ট ব্যাখ্যাটা দিবেন। আর কত নাম্বার উদাহরণে আছে যদি স্পেসিফিক উদাহরণ নাম্বার মনে না থাকে, জাস্ট যে আপনি ওইটা উল্লেখ করবেন না। আশা করি বুঝতে পারছেন। তো এটা নিয়ে কি আর কারো কোনো সন্দেহ আছে যে কিভাবে ওই অ্যান্সার করবেন? না নেই, ধন্যবাদ। ক্লিয়ার তো স্যার নাকি? সিদ্ধান্ত স্যার স্যার সিদ্ধান্ত আমি তো যদি স্যার শিখছিলাম ভুল বলেন স্যার আমি বলেন। তো শিখছিলাম যে ঘটনা বিচার্য বিষয়, সিদ্ধান্ত, তারপর সিদ্ধান্তর কারণ, না, একটা কথা বলি এভাবে। আপনার শুনেন। বললাম তো বাজারে জি যত স্যার। বই আছে এদেরকে জিজ্ঞেস করবেন যে সর্বপ্রথম একজন আইনজীবী হিসাবে, বা আপনার যদি যার কাছে আপনি শিক্ষানবিষ্কার করছেন, অবশ্যই তো 10 বছর প্র্যাকটিস হয়েছে, ওরে বলবেন যে দেখেন আপনি আদালতে বিচারক কি করে, দেওয়ানি মামলায় করেটাকে আগে সে রায় দেয়, তারপরে ডিক্রি আসে, তাই না? রায়টা কিসের উপর দেয়? ইস্যু গঠনের উপর, তাই না? ইস্যুটাকে সে আগে সেটেল করে, তাই না? যে এই পক্ষ এটা বলছে, এই পক্ষ এটা হয়েছে, এইটা প্রমাণিত হয়েছে, এই পক্ষ এটা বলছে, খ ইস্যুতে এটা প্রমাণিত হয়েছে। আপনি আগে ইস্যু সেটেল করার আগে আপনি কিভাবে বলতেছেন যে সে চুরি করছে? আগে তো আপনি আবার আইনটা দেখান। এক্ষেত্রে যদি ধরেন যে এমন জায়গায় সাধারণভাবে যদি এই উদাহরণটাকে যদি আমরা বলে দিতাম যে সে কি করছে, তার ঘরেরই কি করলো, সে ধরেন যে রান্নাঘরে রাখলো, এই উদাহরণটাই যদি দিয়ে দেই, সে কি করছে, মুভ করে তার ধরেন যে থাকার রুম থেকে নিয়ে রান্নাঘরে ঘড়িটা রাখছে, তাহলে কি সে চুরি সংগঠিত হয়েছে? আপনি কি মনে করেন? মানে তারই জায়গায় শুধু বেডরুম থেকে নিয়ে ঘড়িটা রান্নাঘরে রাখছে, তাহলে কি চুরি সংগঠিত হয়েছে? আপনি বলেন। হ্যাঁ, চুরি সংগঠিত হয়েছে। জি হয় স্যার। নাই। কেন হয় নাই শুনেন, কেন এটাতে চুরি হয় নাই? তাহলে আপনার বুঝতে ভুল আছে। কারণ আপনি বেডরুম থেকে তো রান্না করে গেলে তো ঘড়িটা পাবেন,
যেটা হাইলি ইমপ্রবাবল, মানে যদি সে রান্নাঘরের একদম উপরের কাবারে রাখতো, যেটা কোনোদিন খুলবে না, বা সিলিং এর উপরে রাখতো, কথা বুঝছেন, যেটা স্বাভাবিকভাবে খুলবে না। আপনি কি রান্নাঘরে স্বাভাবিকভাবে যাবেন না? অবশ্যই যাবেন। তাহলে কেমনে চুরি হইলো? কথাটা বুঝেন। চুরি তো তাইলে হয় না। চুরি, স্যার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলেই তো চুরি হয়ে যায় স্যার। হ্যাঁ, এই তো, তার মানে কি এখন আপনার চুরিটার সমস্যা নেই, প্যানাল কোডে আমাদের আছে ব্যাখ্যায় বলতেছে, সে তো তার দখল থেকে নিয়ে আসে নাই, কথাটা বুঝেন। ওই ব্যক্তির ঘরের মধ্যেই তো, আপনার বাড়িতে না, ধরেন যে আপনার বন্ধুর বাড়িতে আপনি গেলেন, তার ঘড়িটা আপনার পছন্দ হইলো, আপনি ওই ঘড়িটা, আপনার অসাধু উদ্দেশ্য আছে, সবই আছে, তার বেডরুম থেকে নিয়ে আয়া তার রান্নাঘরে রাখলেন যে পরে এসে নিয়ে যাবেন। এখন সে কি বেডরুম থেকে রান্নাঘরে আইসা ঘড়িটা পাবে না? স্বাভাবিকভাবেই তো পাবে, তাই না? দিনে একবার হলে তো খাওয়ার জন্য রান্নাঘরে আসবে, তো আইন বলবে যে এটা চুরি হয় নাই। কিন্তু যখন আপনি ওই রান্নাঘরের একদম উপরের কাপড়ে রাখবেন, বা রান্নাঘরের ভিতরে কিছু একটার ভিতরে ঢুকাই দিবেন যেখানে স্বাভাবিকভাবে সে খুলবে না, তো যখনই আপনি ওই রকম জায়গায় রাখবেন তখনই চুরি সংগঠিত হবে। আর যখন শুধু রান্নাঘরে রেখে দিলেন তখন চুরি হবে না। বেসিক পার্থক্যটা মনে আসছে তো? এই যে আমরা বললাম হাইলি ইমপ্রবাবল, স্বাভাবিকভাবে যেখানে মানুষ খুঁজবে না, এইরকম জায়গায় যদি আপনি স্থানান্তর করেন, আর ওই ব্যক্তিরই দখলে থাকে, তার বাড়ির মধ্যেই আছে, তাই না? তাহলে চুরিটা হইল কেমনে? মাথায় কি ঢুকছে? ওই জন্যই তো আইনের জি স্যার। মধ্যে ব্যাখ্যাটা দিছে, কথাটা বুঝেন। এটা আমরা না, যারা সে 1860 সালে চুরি ডেফিনিশন দিছে, ওরাই সে 1860 সালেই ব্যাখ্যাটা দিছে যে এরকম হইলে চুরি হবে না, আর যদি হাইলি ইমপ্রবাবল মানে অস্বাভাবিক জায়গায় রাখা হয় তখনই চুরি হবে। তো ওই প্রশ্নটা যখন আপনি কি করবেন, ওই যখন চুরি হবে না ধরেন, তো ওইটা যখন আপনি লিখবেন, আপনার কি আগে উচিত হবে না যে আপনি এগুলো লেখার পরে আপনাকে আগে লিখতে হবে, যেহেতু এটা স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া যায়, অতএব এইটা চুরি হবে না, ব্যাখ্যা মোতাবেক আমরা জানতে পারি, তারপরে আপনার সিদ্ধান্ত দিবেন। সিদ্ধান্ত সব সময় দেখেন, গ্রামে তো মনে হয় বিচার সালিশে গেছেন, তাই না? তো বিচার সালিশে কি দুই পক্ষে শোনার পরে সবার শেষেই তো বলে, তাই না, রায়টা কি হবে? তা আপনি আগেই কেন রায় বলবেন? কথাটা বুঝেন। মানে মাথা কি আপনাদের ধরতেছে? মানে বাস্তবতা কি বুঝতেছেন? স্যার, স্যার স্যার লিখিত মাধ্যমে আগে লেখা আছে ইস্যু, এরপর লেখা আছে সিদ্ধান্ত, এরপর লেখা আছে ভাই সিদ্ধান্তের একটা কারণ। কথাই বলছি শোনেন, একটা তো আপনার আবার কথা ওখান বলি, থেকে একটা কথা বলি ওখান শুনুন। থেকে স্যার আমি বলি, ওখান বলেন। থেকে আমরা আপনার আমার থেকে আপনার ফরম্যাটটা আমার ভালো লাগছে স্যার। আমি এখন থেকে এটা ফলো করবো। না, আপনি ওইটাই তো যদি বললাম, শোনেন, বাজারে আমি একটা কথা বলি, বাজারে যত বই টই আছে, বাস্তবে যখন প্র্যাকটিস করবেন, এগুলার নাম জীবনেও আদালতের সামনে নিয়ে যাইতে পারবেন না। আদালতে মূল আইনটা তুলে ধরতে হবে, যদি বিচারকের কাছে কিছু প্রতিকার চান, ওই মূল আইনের একদম টোটাল ইংরেজিটা তুলে ধরতে হবে। অনুবাদ তুলে ধরলেও আপনার জিনিস দেখবেও না, কথা বুঝছেন কিনা? যেমন সাপোজ একটা বাস্তব ঘটনা বলি, আমাদেরই ছাত্র ছিল 2 বছর আগে, 2022 সালে যখন আমরা প্রথম এমসিকিউ করি তখন পাশ করে গেছে। 2 দিন আগে কথা হইল, নর্মালি কি হয়েছে, আমরা সাক্ষ্য আইনের 132 ধারা কি জানি, একজন সাক্ষীকে এই অজুহাতে সে চুপ থাকতে পারবে না যে প্রশ্নের উত্তর দিলে সে অপরাধে অভিযুক্ত হবে। এটা তো সবাই জানেন 132, তাই তো? যে একজন সাক্ষী জি কখনোই জানি। চুপ থাকতে পারবে না। এখন বাস্তবে এই প্র্যাকটিসে তখন কি করতেছে, সাক্ষী প্রশ্নের উত্তর দিবে না, আদালত বলতেছে উত্তর দিলে সে কি হবে, অভিযুক্ত হবে। তো এখন আপনি যদি আইনটা না জানেন, আপনি যদি বলেন যে না এরকম হয়তো হইতে পারে, তখন আপনার দায়িত্ব কি? তখন সে কি করছে, কি ওইটা গোটা বইটা প্রিন্ট করে বলছে যে স্যার এইটা একটু দেখেন। এখন পড়ার পরে কি বিচারক বলতে পারবে যে আমি আইনটা মানি না? আপনি বলেন, বলতে পারবে? কিন্তু আপনি যদি বলেন ওই যে না আইন পাঠে ছিল, ধারা পাঠে ছিল, লিখিত মাস্টারে ছিল, বিচারক বলবে যে আপনি বাইরে যান, প্র্যাকটিস পরে করিয়েন। ঠিক না নাই? তো ওই জন্য মূল আইনে কি আছে ওইটাই আপনার একদম হাতিয়ার। প্র্যাকটিস জীবনে মূল আইনে কি আছে, আর যদি উচ্চ আদালতের কোনো নজির থাকে, সেটা হাতিয়ার। কোনো লেখকের কোনো বই কোনো হাতিয়ার না, বুঝছেন কিনা? জি, জি। তো ওই ধন্যবাদ। জন্য ওই জন্য ওর কথা একটা ভালো লাগলো, বলতে যে যারা নতুন আইনজীবী 2 মিনিট 2 মিনিটের চাইতে 3 মিনিট বিচারকের সামনে সময় পায় না, কিন্তু এইটা করার কারণে সে 20 মিনিট সময় পাইছে বিচারকের সাথে কথা বলার। এখন বিচারক নিজেও চিন্তা করতেছে আসলে কি আছে কি না। এখন থাকলে আমরা কি জানি, ওই যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, এটা কার দায়িত্ব? বিচারকের দায়িত্ব, ঠিক না নাই? 56 দ্বারা মনে পড়তেছে জি কিনা যে এরকম জি একটা জি, আইন ছাপ্পান্ন আছে, ধারা। এটা এখন বিচারকের দায়িত্ব। তখন বিচারক সময় নেয়, আচ্ছা ঠিক আছে, লাঞ্চের পরে, আমি লাঞ্চের সময় দেখব, তারপরে রায় হবে। তো আপনারাও যদি বাস্তবে প্র্যাকটিস করতে চান,
এইভাবে ধরতে হবে, কনফিডেন্সের সাথে থাকতে হবে যে একই আইন আপনি যেটা বুঝবেন আপনার অপোজিট পার্টি বিপরীতটা বুঝবে। ধরেন যে এই মামলায় যদি একজনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়, তা বাদী পক্ষে আপনি একজন অ্যাডভোকেট থাকলেন আর বিবাদী পক্ষে এই জায়গা থেকে আরেকজন থাকলো। তো আপনিই চিন্তা করেন, আপনি চাবেন আসামিটা খালাস করতে আর সে শাস্তি দিতে, তাই না? তো দিন শেষে যেইটা আইনে বলবে সেটাই তো হবে, তাই না? এখন কোন বইয়ে কি আছে সেটা আপনি দেখেন যে বাস্তবতার সাথে মিলতেছে কিনা, কথা বলছেন কিনা। যদি মিলে আপনি অনুসরণ করেন, কোনো সমস্যা নাই। মানে আমরা বলবো না যে কোনো বই খারাপ, সব বইয়ে ভালো, কিন্তু কোনটা বাস্তবতার সাথে। না, যেমন এর আগে যে ম্যাডাম প্রশ্নটা করছে, তার স্যার যেটা বলছে যে জিজ্ঞাসিত প্রশ্ন, তাই না? তো স্যারের দিক থেকে স্যারেরটা ঠিক আছে, যখন ক্লাসরুমের মধ্যে সে অ্যান্সার করতেছে ঠিক আছে, কিন্তু যখন বাস্তবের ক্ষেত্রে আপনি যাবেন তখন তো আপনার বিচার্য বিষয় হবে, তাই না? তার মানে স্যারের জায়গায় স্যার ঠিক, আপনার জায়গায় আপনি ঠিক। না, প্রথমে কনফিউজ ছিলাম কোনটা ভালো হয়। এখন আপনার ব্যাখ্যাগুলো শুনে এটাই আমার ভালো ফর্মেট মনে হচ্ছে যে হ্যাঁ, তো এখন থেকে এটা ফর্ম। ওই জন্য বলি প্রবলেমেটিক জিনিস আসলে প্রথমে ঘটনাটা তুলে দেওয়ার চেষ্টা করবেন যদি সময় থাকে, আর না হলে সরাসরি বিচার্য বিষয়, তারপরে আইনি ব্যাখ্যা, তারপরে আপনি যাবেন যে কি সিদ্ধান্তটা এখন কি, চুরি হয়েছে কি হয় নাই, হইলে কি শাস্তি, না হইলে কি। এটা হচ্ছে কথা। তো মোটামুটি আশা করি আপনারা যে 7টা সাবজেক্ট আছে প্রতিটার ক্ষেত্রে এইভাবে লিখবেন, আর এমসিকিউর মতো করে যেভাবে পড়ছেন ওই পড়াশোনাটা কন্টিনিউ করেন। একটা একটা প্রশ্ন ছিল এখানে, এটা তো প্রবলেমেটিক গুলো ফ্যাক্ট, এই fact। যেমন একটা প্রশ্ন বলি আপনাকে, অপরাধের সহায়তা আলোচনা করুন, কিন্তু কোনো ফ্যাক্ট চাই না, এটা কিভাবে কিভাবে লিখতে সুন্দর হয়? এগুলো তো। আচ্ছা, সমস্যা নেই, ওইটাও তো আমরা প্যানাল কোড পড়াবো। তারপরে আপনি জানেন যে অপরাধের সহায়তা প্রথমে আপনাকে লিখতে হবে যে দণ্ডবিধি 1860 107 ধারা মোতাবেক আমরা অপসহায়তার উপাদান পাই তিনটা। কোনটা? ওই যে এসিআই কোম্পানি, যারা আমাদের এমসিকিউ কোর্স করেছেন তারা জানেন যে এসিআই কোম্পানি, যে ঠিক আমি আছে, ভিডিওগুলো দেখছি, যে ইনস্টিগ্যান্ট, যে আমি ভিডিওগুলো কনস্পিরেসি দেখছি। এবং ইন্টেনশনাল এইড, এই তিনটা উপাদান থাকলে আমরা কি পাচ্ছি, যে অপসহায়তা জিনিসটা পাচ্ছি। সর্বপ্রথম আগে ডেফিনেশনটা আপনার নিয়ে নিতে হবে, কথা বুঝছেন? এরপরে যদি এখন নির্ভর করতে হবে আপনার কত মার্কের জন্য প্রশ্নটা করছে। যদি 7 মার্কের জন্য করে, তাইলে এই 107-এর মধ্যে আপনার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, বুঝছেন কিনা? যে আমরা ইনস্টিগেশন বলতে বুঝিটা কি, এডিং বলতে কি বুঝি, কনস্পিরেসি বলতে কি বুঝি, একটু একটু করে ব্যাখ্যা করে দিতে হবে। এরপরে আপনার এই 108 ধারা থেকেও 5টা ব্যাখ্যা কিন্তু আছে 108-এর মধ্যে, ওইটা থেকেও একটু টাচ করতে হবে। মানে মূল জিনিসটা নির্ভর করে কি, যে আপনার কত মার্কের জন্য। যদি শুধু দিয়ে দেয় 3 মার্কের যে অপসহায়তা ব্যাখ্যা করুন, তাইলে 107-এর মধ্যে আপনার সীমাবদ্ধ, সমস্যা নেই। ধন্যবাদ। তাহলে আজকে আমরা চলে আসি মোটামুটি। এ বিষয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? কারণ এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিদিন প্রশ্ন করা যাবে না। একটা কথা বললেন, এগুলা লাগো আপনার স্যার। একবারই ক্লিয়ার হওয়া দরকার, এগুলা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে নাই, বুঝছেন? স্যার ওই যে আমি একটা মোসাবিদা দিলাম আজকে, তো আমি তো উভয় পৃষ্ঠায় লিখছি আর কি। এটা নিয়মটা কি, জাস্ট ওই যে না, এক আমরা তো পাশে বললাম লিখতে হবে উভয় নাকি? পিছে আপনি 40 পাতায় লিখবেন, উভয় পাতায়। আপনার বাদ দিতে পারবেন না তো, কোনো কোনো পাতা সমস্যা বাদ নেই, দেওয়া যাবে আচ্ছা না। আচ্ছা। প্রতি পাতায় লিখবেন, কোনো পাতা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই যে আইন পাঠে মোসাবিদা গুলো খুব ডিটেলস থাকে আর কি। না, আপনি এখন আমরা মোটামুটি বলতেছি কি, শোনা, আমরা আমাদের ক্লাসে বলছি যে আপনার লেখার স্পিড যদি ভালো থাকে ভাই, আপনি 10 পাতা লিখেন, সমস্যা নাই, কিন্তু বেশিরভাগে তো স্যার, 2 পাতায় লিখতে পারবেন না 10 মিনিটে। না এখন আমি একটা, স্যার জানতে চাচ্ছি যে মানে আপনি যেভাবে দিচ্ছেন এতে কি নাম্বারে কোনো সমস্যা আছে কিনা, মানে না, ডিটেলস নাম্বারে লেখা। কোনো সমস্যা নাই যদি আপনার ফরম্যাটটা ঠিক থাকে। যে আমরা আজকেও দেখাবো, এই উপাদানগুলো আপনার অবশ্যই থাকতে হবে। আপনি 1 পাতা লিখেন আর 100 পাতা লিখেন, উপাদান কোনো একটা মিস হইলে নাম্বার কাটা যাবে, কথা বুঝছেন কিনা? মানে উপাদান আপনার ঠিক আছে কিনা, কয় পাতা লিখলেন সেটা দেখার বিষয় না, মানে উপাদান আপনার ঠিক আছে কিনা। মানে আপনার বিল্ডিংটা 10 তলা হইলো, ফাউন্ডেশন ঠিক আছে কিনা, ওইটা হইলো মেইন জিনিস, বুঝছেন? আপনি দরজা কয়টা দিলেন, জানালা কয়টা দিলেন, ঠিক আছে, কিভাবে সাজাইলেন সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি বিল্ডিং এর স্ট্রাকচার ঠিক না থাকে আপনি নাম্বার পাবেন না, কাটা যাবে, বুঝছেন? তো কি মোটামুটি এই বিষয় কি সবার প্রশ্ন শেষ? তাইলে আমরা সর্বশেষ আমাদের আজকের মুসাবিদাটা দিয়ে শেষ করবো। আর কারো যদি প্রশ্ন থাকে এই বিষয় বলতে পারেন অযথা গ্রুপে। এই যে ছোটখাটো প্রশ্নগুলা, এগুলো কিন্তু সময় নষ্ট করা প্রশ্ন, বুঝছেন? আর টেনশনটাও সময় নষ্ট করা টেনশন। এ বিষয়ে যদি কারো কোনো আর কিছু বলার থাকে বলতে পারেন। আর স্যার আরেকটা বিষয় স্যার, ওই যে মার্জিনের বিষয় স্যার, মানে ক্লাসটা কি দু দেখেন একজন না? বলতেছে যে আসবে আসবে মানে আসবে একটু পরে। কত আগে 1 নম্বরে আমরা বলে দিছি মার্জিন বাস্তবে দিতে পারবেন না, মার্জিনের জায়গা আপনি ফাঁকা বলছেন থাকবে। স্যার, এটা এটা স্যার আমি শুনছি, জি। কিন্তু ওই যে অনেকে বলতেছে অ্যাডভোকেট যারা আর কি, ওরা বলতেছে ওরা নাকি মার্জিন দিত আর কি, ওই যে না না, পেন্সিল একটা দিয়ে কথা আসলে। হচ্ছে কি, শোনেন আমি একটা কথা বলি, মূল কথাটা হচ্ছে কি যে দেখেন,
এখন পাশ করে আসছে, ভাগ্যের ব্যাপার, হয়তো লিখছে ভালো, বিচারক ভাবছে যে মার্জিন দিছে দিছে তার লেখাটা ভালো ছিল, দিয়ে দেই, পাশ করুক, কথা বুঝছেন কিনা? মানে এটা তো আর এমন না যে আপনাকে ফেল করে দিবে। কেউ কেউ আছে মেয়েরা দেখবেন গিয়ে হাইলাইটার দিয়ে হাইলাইট করেও আসছে, কথা বুঝছেন কিনা? কিন্তু ভদ্রতা নম্রতা হচ্ছে যে ভাই আপনি একজন অ্যাডভোকেট, আপনি কি চান কোনো রায়ের মধ্যে বিচারক এরকম বাস্তবে এরকম হাইলাইট করে দিবে? হাইলাইট মানে কি? হাইলাইট জাস্ট আপনি চাইলে নিচে আন্ডারলাইন করে দিতে পারেন। আমরা যেভাবে বলতেছি যে আপনি যেটাকে দেখাবেন ওই কালো কালিতে একটু হাইলাইট করবেন যে এইটা আমি এইভাবে বলতেছি, কথা বুঝছেন? তারপরে এখন আপনাদের খুশি, যদি লিখতে চান আপনি লিখবেন, কিন্তু যেটা স্ট্যান্ডার্ড এক্ষেত্রে জিনিস কি স্যার আমরা সেটাই খাতাটা লিখবেন। একটু হালকা মানে ভাঁজ করবো, মানে মার্জিনের জায়গাটা, নাকি জাস্ট জি, আমরা আনুমানিক সেটা রাখবো? সেটা এই সেটা মুসাবিদাতাতে দেখাচ্ছি, সমস্যা নেই, সেটা আচ্ছা আচ্ছা। দেখাচ্ছি জি। আর বাকি কারো প্রশ্ন? ভাইয়া অ্যাটলিস্ট ব্লু কালারও কি ইউজ করতে পারবো না? না, খাতার মধ্যে স্ট্যান্ডার্ড হইলো কালো, কোনো ব্লু স্লু চলবে না, স্ট্যান্ডার্ড কালার হইলো কালো। এখন আপনি অন্য কিছু ব্যবহার করেন সেটা ভিন্ন কথা, পাস করেন আলাদা জিনিস, কিন্তু স্ট্যান্ডার্ড কালার হচ্ছে কালো কালি ব্যবহার করতে হবে। জি। এখন হয়তো আপনি অন্যকে বলবে যে আমি সবুজ কালি দিয়ে লিখে আসে পাস করছি, সেটা ভিন্ন জিনিস, কথা বুঝছেন কিনা? কিন্তু আপনি স্ট্যান্ডার্ডটা বজায় রাখবেন, কালো কালিতেই লিখবেন। আর এখন থেকে প্রয়োজনে একসাথে 12টা কালি লিখে 3টা 4টা কলম আপনি রেডি রাখেন, যেটা আপনি সামান্য ইউজ করে ফেলছেন, যেটা রানিং আছে ওই রকম, মানে একটু লেখার পরে ওইটা রাখে দেন, 3টা বা 4টা কলম রেডি রাখেন, ওই 4টা নিয়ে যাবেন। ভালো কোম্পানির নেবেন যাতে আপনার ডিস্টার্ব না দেয়। আর যেহেতু স্যার গরম, প্রবলেমেটিক কোশ্চেনে কি স্যার যদি সিদ্ধান্ত ভুল হয় তাহলে কি স্যার পুরো জিরো দিয়ে দিবে স্যার এটাতে? না না না, কথাটা হচ্ছে কি, এক নাম্বার মূল জিনিসটা হচ্ছে কি যে আপনি যে আইনি বিশ্লেষণ করলেন, বিশ্লেষণ করার পরে এখন সিদ্ধান্তের ক্ষেত্রে নর্মালি সিদ্ধান্তটাই তো মেইন, যে আপনার হইল কি হইল না। এখন এটা বিচারকের উপর নির্ভর করে, ওনার যদি মনে হয় যে সে ঘটনাটা ঠিক লিখছে, বিচার্য বিষয় ঠিক করছে, আইনের বিশ্লেষণটাও করছিল, কিন্তু সিদ্ধান্তে আসে সে একটু ভুল করছে, হয়তো সে কিছু দিলে দিতে পারে। এটা নির্ভর করে, যেমন আমাদের কিছু টিচার থাকে খুব কড়া, দেখেন না ছাত্র জীবনে কিছু টিচার আছে কড়া, যে এইটা এরকম হবে কেন, ক্রস, আবার কিছু আছে আচ্ছা ঠিক আছে। এটা হলো মূল জিনিস আর কি। যেহেতু তারা খাতাগুলোও তো আর দেখায় না, বলবেনটা কিভাবে, বুঝবেনটা কিভাবে, বুঝছেন না? এটা তো আর রিভিউ করা যায় না। একটা দুইটা যদি রিভিউ করার সুযোগ থাকতো তাহলে দেখা সম্ভব হইতো। হয়তো এরকম অবশ্যই দাবি তোলা দরকার যে এমসিকিউর অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দেওয়া দরকার, লিখিত খাতাটা রিভিউ করার সুযোগ দেওয়া দরকার। যে জি। পরীক্ষার উত্তর করার সময় আমরা নাম্বারিংটা কিভাবে দেখবো? অনেকে বলে যে সবচেয়ে ভালো যেটা পারি সেটা প্রথমে লিখতে, সবচেয়ে কম যেটা পারি সেটা মাঝে লিখতে, আর মাঝামাঝি যেটা পারি সেটা শেষে লিখতে। না না না, এইটা শুনুন, আমি একটা কথা বলি, আইনের ক্ষেত্রে কম পারি বেশি পারি বলে কথা না, আপনার মূল জিনিসটা আপনি পাচ্ছেন কিনা কথাটা বুঝেন। আইনের ক্ষেত্রে এমন না যে আমরা বললাম আপনার ঝাপসা আছে, চুরি হয়েছে কি হয় নাই, এই ধারণাটা যদি আপনার ঝাপসা থাকে তাইলে ওই প্রশ্নটা আপনি কিভাবে দিবেন? সেইটা হয় কি, নর্মালি আমরা চাই না যে আপনার প্রথম দিক থেকে কাটাকাটি হোক, ঘষা হোক, মাজা হোক, এইরকম যাতে না হয়, কথা বুঝছেন? আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি চাইলে সর্বশেষ প্রশ্ন থেকে অ্যান্সারটা করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। মানে আমরা চাই না যে আপনি প্রথমে লিখতে গিয়ে 10 বার বানান ভুল করলেন, কাটাকাটি করলেন, বা মনে আসতেছে না। সর্বাবস্থায় সবাই চায় যে প্রথম অন্তত একটা দুইটা প্রশ্ন স্ট্যান্ডার্ড মানে যাতে আপনি লিখেন। কিন্তু আপনি এটা কিন্তু ভুলে যাইয়েন না যে যে খাতাগুলো কাটবে সবাই কিন্তু কিসের, সবাই কিন্তু বিচারক, ঠিক আছে? বিচারক এমন না যে 10টা মামলা দেখলে প্রথম 9টা মামলা দেখবে, 10 নাম্বারটা না দেখে অ্যান্সার দিয়ে দিবে, এরকম কিছুই না। অতএব ওই সুবিধা পাওয়ার দিন শেষ, বুঝছেন কিনা? যেহেতু প্রতিটা প্রশ্নই হচ্ছে পৃথক, প্রতিটা প্রশ্নের মার্কও পৃথক, ঘটনাও পৃথক। তারপরে ট্রাই করবেন যে এই প্রশ্নটা সম্পর্কে আপনার 100% যে আপনি এটা একদম শিওর সেটা অ্যান্সার করার। জি। বাকি কারো প্রশ্ন না হলে আমরা শুরু করব, আমাদের মুসাফিটা দিয়ে আজকে শেষ করব। একটু জোরে বলেন, আপনার সাউন্ডটা কম আসতেছে। আচ্ছা, কেউ কি ওনার প্রশ্নটা শুনছেন? আমি তো শুনতেইছি না, কেউ কি বুঝছেন উনি কি প্রশ্ন করছে? শোনা যায় না স্যার, কিছুই শোনা যায় না। ভাই আপনি আরেকবার, আপনি মনে হয় হেডফোন ব্যবহার করতেছেন তাই না? বলেন মিল্টন ভাই। উনি কোশ্চেনটা করছে যে সিপিসির 48 অনুযায়ী ডিক্রিজারের মামলা হলো গিয়া 12 বছর,
জি। এখন ওইখানে একটা ইনজাংশনের কথা বলা আছে, তাহলে ইনজাংশনের ক্ষেত্রে কত বছর? আমার মনে হয় এই জিনিসটা তুমি জানতে চাচ্ছি। ও, জি তো জি ওইটা রিলেটেডও আমরা অলরেডি এমসিকিউতে পড়াইছি, এটা লিখিত পরীক্ষায় তো আমরা সম্ভবত একদিন দিয়ে দিয়েছিলাম, উনি সম্ভবত ছিল না। নর্মালি দেখেন যে ডিগ্রি জারির ক্ষেত্রে হয়েছে কি একটা অস্পষ্টতা আছে। তারপরেও যেহেতু আমরা তো আর এখানে আইনের বিশ্লেষণ করার জন্য বসি নাই, আমাদের দায়িত্ব হচ্ছে পরীক্ষাটা পাশ করে কিভাবে যাব। মূল কথাটা হচ্ছে যে সিপিসিতে বলা আছে নিষেধাজ্ঞা ডিগ্রি ছাড়া অন্য ডিগ্রিতে 12 বছর, তবে যদি প্রতারণা বা জবরদস্তি থাকে তাহলে 12 বছর পরেও করা যাবে, তবে 183 অনুচ্ছেদকে প্রভাবিত করবে না। এই কথাটাই মূল কথা হচ্ছে 48-এর। এখন এই যে নিষেধাজ্ঞা ডিগ্রি অথবা যেই ডিগ্রিগুলোর তামাদি দেওয়া নাই, তো উনি কি 181, 82, 83টা পড়ে নাই? 81তে তো বলা আছে যে যেই ডিগ্রির তামাদি সিপিসির যে 48-এ দেওয়া নাই, 182-তে দেওয়া নাই, সেগুলোর তামাদি 3 বছর। 181-তে তো উল্লেখ করাই আছে যে এই ডিগ্রির তামাদি দেওয়া নাই, বুঝছেন কি না? যেমন 120-এ দেওয়া আছে যে যে মামলা করার তামাদি দেওয়া নাই সেটা 6 বছর, 181-তে দেওয়াই আছে, কথা বুঝছেন কিনা? তার মানে ওটা হবে 3 বছর। তো ওকে, তাহলে মোটামুটি আমরা তাহলে শুরু করি নাকি? আর এই সমস্ত ছোটোখাটো খাতার বিষয়ে আর যাতে আমরা সময় নষ্ট না করি, যেই ফরম্যাটে লেখা আপনাদের দরকার সেই ফরম্যাটে লেখাটা শুরু করে দিব। ঠিক আছে তো নাকি? জি স্যার।